আচ্ছা বন্ধুরা, একটা বাড়ি কি একটা মানুষের সম্মান রক্ষা করে? একটা বাড়ি কি একটা মানুষের পরিচয় দেয়? একটা বাড়ি কি মানুষকে শেখায় সে ভালো না মন্দ? আর একটা বাড়ি কি বংশ পরিচয় থেকে সম্মান সমস্ত কিছু হতে পারে? এটা কখনো কি হওয়া উচিত? যাদের মাথার ওপরে ছাদ নেই তাদের কি এই সম্মান পাওয়ার যোগ্যতা নেই? বা এই ছাদ আজকে আছে বলে এই সম্মান আমরা পাবো, আর যাদের নেই তারা পাবে না? এটা কিন্তু কখনোই হওয়া উচিত নয় আমার মনে হয়। কারণ একটা বাড়ির ছাদ কখনো একটা মানুষকে নির্বাচন করে না সে ভালো কিংবা মন্দ। মানুষ ছাদ থাকলেই ভালো হবে, ছাদ না থাকলেই খারাপ, এই ধ্যান ধারণাগুলোই কিন্তু আমাদের মধ্যে একদম থাকা উচিত নয়। তবে কিছু মানুষের মধ্যে আছে। যখন আমার বাড়ি শুরু হয়েছিল তোমাদেরকে বলেছিলাম, তো ভাড়া বাড়ি থেকে তো আমার বাড়িটা শুরু হয়, আর আমার নিচের পোর্শন তো প্রথম শুরু হয়েছিল। তো সেই পোর্শনে যে কিচেনটা দেখবে হোয়াইট টালি দেওয়া, ভীষণ সুন্দর কাপ প্লেটের ছবি দেওয়া আছে। তো এই বাড়ি আর এই কিচেন দেখে বলেছিল যে বাড়িওয়ালি বৌদি, যে মিঠি তোর বাবা তো খুব সুন্দর বাড়ি বানাচ্ছে। যে বলার পরে কি বললো বলো তো আমাকে, আমার যা ভাসুরের এরকম সুন্দর কিচেন বানিয়েছিল, মানে মুখটা একটু কেমন করে। তারপরে 1 বছর পর তো আর ওই বাড়িতে রান্নাঘরে আর ঢোকাই যেত না, এত নোংরা করে রাখতো তেল কাস্টে। দেখলে সুন্দর হলে তো আর হয় না, বাড়িটাকে সুন্দর করে রাখতে হয়। তো আমাকে না এই কথাটা বলেছিল। তখন আমি বললাম আমি নতুন বাড়িতে এখনও যাইনি, আমার গৃহপ্রবেশই হয়নি, উনি আমাকে এরকম করে বলছে। তখন আমি খুব ভাবতাম যে আমি বাড়িকে এত সুন্দর করে রাখবো যেন আমার প্রতি যে একটা নেগেটিভ ধারণা, আমি বাড়ি বানাচ্ছি, আমি ভাড়াটে বলে যে ভালো করে বাড়ি রাখবো না, এটা কি কখনো হয়? আমার নিজের বাড়ি, আর ওনার বাড়িটাও কিন্তু আমি ভালো পরিষ্কার করে রাখতাম। উনি এসে এসে কিচেনে বেশিরভাগ দিনই আমার বাথরুমে ঢুকে চেক করে দেখতো আমরা পরিষ্কার করে রেখেছি কিনা। মনে করতো যে ভাড়াটে তো, আমরা তো মনে হয় আর মানুষ না, আমরা তো মনে হয় ওখানটাকে নোংরা বানিয়ে রাখি। আসলে কি তাই বলো? ভাড়া বাড়িতে যারা থাকে তখন কিন্তু তারা সেটাকে নিজেরই মনে করে। কারণ আমি তো ঘুম থেকে উঠে টয়লেটে যাব, আমি কিচেনে রান্না করব, ওখানে তো বাড়িওয়ালা দিদি বৌদি যাই বলো না কেন, কাকিমা, তারা তো কেউ এসে রান্না করবে না। কিন্তু ওদের মনে কিন্তু এরকম ধারণা ছিল। আর যখন আমার বাড়ি থেকে কেউ আসতো জানো তো, তখন বলতো কখন যাবে কখন যাবে। আমার তো বাড়িতে লোকজন আসেই না, তখন একটু আসতো লোকজন, কারণ আমার তো তখন বয়স অনেক কম ছিল, ধরো 21-22 বছর বয়স। তো অত কম বয়সে আমার বাচ্চা নিয়ে থাকাটা একটু টেনশন। আমার মা একটু ঘন ঘন আসতো, মা হয়তো এসে কখনো 1 দিন 2 দিন থাকতো, তার বেশি না। আমার মা থাকতে কোনো দিনই পারেনি, আর এখনও থাকতে পারে না। আর ওই তখন থেকেই বন্ধুরা আমি কিন্তু ভেবেছিলাম বাড়ি আমি বানাবো যখন, তখন আমি যত পরিশ্রমী হোক না কেন নিজের পরিশ্রমের দ্বারা বাড়িকে আমি এত সুন্দর করে রাখবো যাতে যারা যারা আমাকে বলেছিল এরকম কথা, তাদের সবাইকে আমি দেখাবো যে আমরাও মানুষ, আর আমরাও কিন্তু আমাদের শখ যে আছে সেই শখটাকে কিন্তু সৌন্দর্যটাকে বজায় রাখার জন্য পরিশ্রম আমরাও করতে পারি। তো বন্ধুরা দেখো তো তোমরা, যে আমি এত করি, দেখো নিজের বাড়িতে একটা টানই থাকে আলাদা। আর যখন সবাই এসে বলে যে সত্যি খুব সুন্দর লাগছে, বা তোমার বাড়িটা কি নতুন, এই তো বানালে 1 বছরও হয়নি, মানে এরকম যখন বলে তখন কিন্তু দেখো ভীষণ ভালো লাগে না? আর এই যে দেখো এই জায়গাগুলো আমি কীভাবে পরিষ্কার করছি, আমার হাউস হেল্পার কিন্তু পরিষ্কার করে গেছে, ধরো কালকে বা পরশু, মানে আগের দিন। তো আমি তারপরেও কী করি বলো তো, এই জায়গাটা ধুলো খুব জমে, ডিজাইন করা আছে না, যে ব্রাউন কালারের দেখতে পাচ্ছ, মানে কপি কপি কালারের যে, তো সেই জায়গাটার মধ্যে কিন্তু আমি আবার একবার করি। আমি কিন্তু সব সময় যে মানে হেনার জন্য বসে থাকি তা কিন্তু একদমই নয়। আমি নিজে যতটুকুনি পারি সেই কাজগুলো কিন্তু আমি তারপরও আবার করার চেষ্টা করি, কারণ আমার জিনিস আমাকে যত্ন করে রাখতে হবে। আর একটা কথা না বললেই নয়, বিনাপানি দিদিভাই, দিদিভাই কিন্তু নিজে সার্ভিস করে, দিদিভাইয়ের হাজব্যান্ডও সার্ভিস করে, তারপরেও কিন্তু দিদিভাই নিজের বাড়ি বানায়নি এখনো পর্যন্ত। তো দিদিভাই ভাড়া বাড়িতে থাকে, তার মানে কি এই যে দিদিভাইয়ের সম্মান নেই? দিদিভাই মানুষ না, দিদিভাই কিন্তু অনেক গুণী মানুষ, তারা ইচ্ছে করলেই বাড়ি বানাতে পারতো। হয়তো কোনো কারণে বাড়ি বানানো হয়নি, হতেই পারে না কোনো কারণে, তার মানে এই নয় যে তার কোনো সম্মান নেই সমাজে।
একদমই নয়। তবে দিদিভাই এত সুন্দর একটা কমেন্টস কালকে করেছে যে দিদিভাই লিখেছে যে তার মানে বাড়িটা ঘরটা হচ্ছে খুব ছোট, মানে যে বাড়িতে ভাড়া থাকে। তো আমার বেডরুমটা অনেক বড়, বলে তোমার বেশ বেডরুমটা বড়, খোলামেলা, হাঁটাচলা করতে সুবিধে, আমার বেডরুমটা তো অনেক ছোট, আমাকে কিন্তু নাচতে নাচতে মানে এ ঘর থেকে ও ঘরে যেতে হয়, ঘরে ঢুকলে মানে স্পেসটা একটু ছোটো আছে মনে হয়। তো আমার এত হাসি পেয়েছে দিদিভাইয়ের এই কথাটা শুনে যে দিদিভাই বলছে নাচতে নাচতে নাকি দিদিভাইকে ঢুকতে হয়। দিদিভাই আই লাভ ইউ দিদিভাই, অনেক ভালো থেকো। আর তোমার তো মানে তুমি ইচ্ছে করলেই পারতে বাড়ি বানাতে, তুমি বানাওনি কেন সেই কারণটা আমি জানি না, তবে তোমরা খুব ভালো থেকো। আমার ভীষণ ভীষণ কিন্তু ভালো লেগেছে তোমার এই কথাটা শুনে। তারপর দেখো চলে এসেছি আমি, আজকে কিন্তু রুটি আমি গ্যাসে সেঁকিনি। আমার বন্ধু বলেছ যে রুটি গ্যাসে শেখার থেকে তাওয়ায় শেখা মানে ভালো, তো আমি চেষ্টা করেছিলাম, তোমাদের আর দেখালাম না, ফোলেনি ভালো বন্ধুরা। আমি এবার থেকে চেষ্টা করব যে ডিরেক্ট যে লাগে না গ্যাস ওভেনের গ্যাসটা লাগলে নাকি ক্ষতি সেই রুটিটা খাওয়া। তো বন্ধুরা আমি ভেবেছি এখন থেকে চেষ্টা করব যে আমি চাটুর উপরে রুটি কীভাবে সেঁকলে ফুলে ওঠে, মানে আস্তে আস্তে আমি নিশ্চয়ই শিখে যাব না, আবার হয়তো টাইম লাগবে কয়েক বছর। যাই হোক দেখো বন্ধুরা সবজিওয়ালা এসেছিলো নিচে, আমি কিছু সবজির নিচ থেকে নিয়ে আসলাম। আজ হচ্ছে 20 তারিখ নভেম্বরের, আজ হচ্ছে জন্মদিন সাধনার। তো শুভ জন্মদিন সাধনা, অনেক ভালো থাকো, সুস্থ থাকো, তোমার সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হোক। অনেক অনেক তোমাকে আশীর্বাদ করি, কারণ তুমি আমাকে দিদিভাই বলেছো, আর তার সাথে তুমি আমাকে বলেছো যে তোমার 13 বছরের নাতি আমার ভিডিও নাকি দেখে, আর এটাও বলেছো যে আমার ভিডিও না দেখলে ভালো লাগে না। তো সাধনা তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, আর 13 বছরের পুচকু নাতিকেও আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, আমার ভিডিও দেখো, আর মিষ্টি মিষ্টি কমেন্টস করো, আমি অবশ্যই রিপ্লাই দেবো তোমাদের কমেন্টসের। আর তোমার জন্মদিন আজকের দিনটা ভীষণ ভালোভাবে কিন্তু এনজয় করো। আর স্বর্ণালী তোমার কি হলো, তোমার তো শরীরটা খারাপ হয়েছিল, তুমি কি এখন ঠিক আছো কি না জানিও। আর ওদিকে তুলি আমার ব্লগ কিন্তু খুব কম দেখছে, লাইক দিচ্ছ না বন্ধুরা তোমরা কেউ, কিন্তু দেখো আমি কিন্তু মানে লাইক কমতে কমতে আমার কোথায় চলে এসছে, ভিডিও বানানোর যে এনার্জি আমি কিন্তু হারিয়ে ফেলছি, কারণ লাইক না পেলে কিন্তু আমার একটু উৎসাহ লাগছে না ব্লগ বানাতে। কারণ একটা লাইকে তোমাদের কিচ্ছু হবে না, কিন্তু তোমাদের একটা লাইকে আমি কিন্তু অনেক বেশি অনুপ্রেরণা পাই। তো বন্ধুরা তোমরা যারা যারা আমাকে ভালোবাসো, আমার তাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা একটা কিন্তু কমেন্টসের সাথে সাথে আমাকে লাইক করো। কমেন্টস তোমরা করছো আমাকে, কিন্তু আমাকে সবাই তোমরা লাইক করছো না, খুব কষ্ট পাই বন্ধুরা। আমি এত ভালোবাসি তোমাদেরকে, তোমাদের একটু ভালোবাসা পেলে কিন্তু আমি অনেকটা দূর এগোতে পারি, আমি তোমাদের সাপোর্ট চাই। আর ওদিকে অনন্যা মায়ের কি খবর সেটাও কিন্তু আর জানতে পারছি না, তখন শুনেছিলাম মা খারাপ আছে, আশা করি এতদিনে মা ভালো হয়েছে। আর তুমি কি হাতে ফোন একটুও পাচ্ছ না বন্ধু? তোমাকে যে কত মিস করছি, কারণ সরাসরি তোমার সাথে একটু কথা বলতে আমি চাই, তুমি কবে করবে সেই আশায় কিন্তু চাতক পাখির মতন আমি বসে আছি। আমাদের জীবনে দেখো স্বামী কতটা মূল্যবান, স্বামীকে আমরা কতটা ভালোবাসি। স্বামী যখন অনেক দিন পর আসে আমরা কিন্তু খুব অপেক্ষা করে থাকি, তখন কিন্তু খুব আনন্দের দিনগুলো কাটে। তবে তোমাদেরকে আমি বলেছি আমার স্বামী আসলে কিন্তু আমার স্বামীর সাথে ঝগড়া হয়। তো এই কথা শুনে সাকিনা আমাকে বলেছিল যে তুমি ঝগড়া করতে পারো, সেটা কিন্তু মানে ও ভাবতেই পারে না যে আমি ঝগড়া করতে পারি। তো ঝগড়া তো করতে পারি, স্বামীর সাথে ঝগড়া করার একটা আলাদা লেভেল থাকে, তার সাথে কী নিয়ে ঝগড়া লেগে যাবে স্বামীও জানে না, স্ত্রীও জানে না, তাই না বন্ধুরা? আমার ক্ষেত্রে কিন্তু তাই হয়, ভালো কথা বলতে বলতে ঝগড়া লেগে যাবে, খারাপ কথা বলতে বলতে আবার ভাব হয়ে যাবে, এটাই মানে স্বামী স্ত্রী। তেমনি ডালিয়া হাজব্যান্ড দুবাই থেকে এসে গেছে, বুধবারেও আমাকে বলেছিল যে আসবে, আজ হচ্ছে বুধবার, তো সে কারণে আজ কিন্তু ওর হাজব্যান্ড এসে গেছে আর ও খুব আনন্দ করছে। তো ডালিয়ার কিন্তু এখনও বেবি হয়নি, ওর সদ্য মানে বিয়ে হয়েছে, ও একদমই ছোট্ট, তো ও খুব আনন্দে কাটাক এই কটা দিন। আর পারলে ফাঁকে ফাঁকে কিন্তু ডালিয়া আমার ব্লগ দেখো, দেখে আমাকে কিন্তু কমেন্টস করো মাঝে মাঝে, তোমার হাজব্যান্ডের সঙ্গে তুমি কেমন কাটাচ্ছ, দুই একটা কথা কিন্তু আমাদের সাথে শেয়ার করো। তবে ডালিয়ার হাজব্যান্ড কিন্তু ঝগড়া করে না, কারণ ওরা একদম সদ্য বিয়ে হচ্ছে, ওরা কী ঝগড়া করবে, ওদের তো এখনও বেবিও হয়নি। তো এখন কিন্তু ওদের ভীষণ মানে একদম হানিমুন পিরিয়ড চলছে। আর ও বলেছে ওর হাজব্যান্ড আর দুবাইতে যাবে না, ওরা কোথায় ভোপাল না কোথায় মনে হয় আগে ছিল, ওর বরের মনে হয় পোস্টিং হবে, ওরা আবার সেখানেই নাকি চলে যাবে। যাই হোক আনন্দে থাকো, খুব ভালো থাকো। আর বন্ধুরা পালং শাকের চচ্চড়ি আমি বানালাম, পালং শাকের চচ্চড়ি তোমরা মানে কোনো মশলা কিছু দাও নাকি,
আমি কিন্তু কিচ্ছু দিই না, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, একটু বড়ি থাকলে বড়ি দিলাম, আর হচ্ছে নুন হলুদ, ব্যাস এটা দিয়েই করি। অনেকে আমি শুনেছি যে একটুখানি জিরের গুঁড়ো বা মশলা কিছু হয়তো একটা দেয়, আমি কিন্তু কিচ্ছু দিই না। আর এই চিকেনটা হচ্ছে আগের দিনের, তোমাদেরকে বলেছিলাম যে 500 চিকেন এনেছি। 500 চিকেন তো অনেক বেশি, একার জন্য দুদিনও অনেক বেশি, 250-250 করে খাওয়াটাও ঠিক না শরীরের জন্য। কিন্তু আমি বন্ধুরা কিছুতেই পারি না জানো, লোক যখন আমাকে জোর করে দেয়, বারবার যখন বলি না না দেবেন না দেবেন না, বেশি দেবেন না, তখন যখন দিয়ে দেয় না, কীরকম যেন ক্যাবলা হয়ে যায় জানো তো। তখন ওই দোকানদারদের সামনে গিয়ে আমি না দাদা দেবেন না, না দাদা দেবেন না, না বৌদি একটুখানি বেশি হয়েছে, ও বেশি হয়নি, ও খেয়ে নেবেন, রেখে দেবেন, এই করবেন সেই করবেন। তখন আমি পুরো ভদুরাম হয়ে গিয়ে আর কিচ্ছু বলতে পারি না, নিজের ক্ষতি করে বেশি টাকা দিয়ে নিয়ে আমি আবার চলেও আসি। তোমরা কিন্তু কেউ করো না বন্ধুরা আমার মতন, আমার মতো হলে কিন্তু ঠকবে। আর এই ব্লগটা কিন্তু দিনের বেলার ব্লগটা তোমাদের শেয়ার করিনি, আগের দিন যে শেয়ার করেছি রাতে কি করতে হয়, তো রাতের পার্টটুকু না আগে শেয়ার করে দিয়েছি, তো পরের পার্টটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, মানে সকালবেলা আমি কি করেছিলাম। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।